মিলি আবার আমাকে ফোন দিল। এবার সে কিছুটা নরম হলো আমার প্রতি। হয়তো বুঝতে পেরেছে আমি ভালো নেই। মিলি আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? আমি কিছু বললাম না। মিলি আবারও জিজ্ঞেস করলো। আমি এড়িয়ে গেলাম। মিলি আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে চুপ হয়ে গেল। আমি তাকে বললাম, তোমাকে একটা কথা বলতে চাই। তুমি সত্যি সত্যি মন থেকে উত্তর দিবে? যদি মন থেকে উত্তর দাও তাহলে আমি কথাটা বলবো, না হলে বলবো না। তখন মিলি বলল, কি এমন জানতে চাও যে আমাকে এভাবে শপথ করিয়ে নিচ্ছ? খারাপ কিছু না তো? তখন আমি হেসে বললাম, ধরে নাও তাই। খারাপ কিছুই জানতে চাইব। আমার হাসি শুনে মিলি খুশি হতে পারল না, কারণ আমার হাসি সুন্দর না। তাই হয়তো মিলি মন খারাপ করে বলল, তোমার হাসিটা আগের মতোই আছে। একটা মানুষ এত বিশ্রীভাবে হাসতে পারে, আমার হাসিটা না শুনলে বুঝতাম না। আমি আবারও আমার বিশ্রী হাসি হেসে বললাম, মিলি, এই 2 বছরে তুমি কি কখনো আমাকে মনে করেছো, কিংবা আমার জন্য চোখের জল ফেলেছো? মিলি খুব সহজেই বলল, তোমাকে মনে করেছি ঠিকই, তবে তোমার জন্য কখনো চোখে জল আনিনি। আমি অবাক হলাম না, কারণ আমি জানতাম মিলির অতটা কাছের মানুষ আমি কখনো হতে পারিনি যে আমি তার জীবন থেকে চলে আসাতে সে চোখের জল ফেলবে। কিছু মানুষকে ভালোবাসলেও তাদের কাছের মানুষ হওয়া যায় না। আমিও হয়তো তেমন একজন মানুষকে ভালোবেসেছিলাম। আমি কিছুটা সময় নীরব থাকলাম, তারপর বললাম, আমি চলে যাওয়ার পর কি তোমার জীবনে বিশেষ কেউ এসেছিল, কিংবা কারোর সাথে খুব ভালো থাকার মতো সম্পর্ক হয়েছিল তোমার? আমার এমন কথা শুনে মিলি অনেকটা সারপ্রাইজড হলো। তবুও সে খুব স্বাভাবিকভাবেই বলল, তুমি চলে যাওয়ার পর একটা ছেলে আমার জীবনে এসেছিল। ঠিক তোমার মতো করে হাসতো, তোমার মতো করে কথা বলতো, তোমার মতো করে অভিমান করতো। ওর মাঝে যেন আমি তোমাকে খুঁজে পেতাম। কিন্তু এক সময় ও আমার জীবন থেকে চলে গেল। কী কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছে সেটা আজও আমার অজানা। মিলির মুখ থেকে কথাগুলো শুনে অনেক বেশি খারাপ লাগলো আমার। বুকের বাম পাশে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। মনে হলো বুকের ভিতর থেকে ছিন্ন ভিন্ন হয়ে কোনো কিছু বের হয়ে আসতে চাইছে। নিজের এক সময়কার ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম কিছু কথা শুনলে কার না খারাপ লাগবে? আমরা ভাবি আমাদেরকে এখনো ভুলতে পারেনি, আমাদের জন্য এখনো মাঝরাতে একাকী নীরবে চোখের জল ফেলে। কিন্তু বাস্তবতা হলো, আমাদের প্রিয় মানুষটা আমাদেরকে মনে রাখে না, আমাদের জন্য কাঁদে না। সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অন্য কারো চোখের জল মুছে দেওয়াটাকেই জীবনের সার্থকতা মনে করে। আমাদেরকে মনে করার সময় তার হয় না। আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মিলিকে বললাম, ছেলেটা বুঝি আমার থেকেও অনেক সুন্দর ছিল, তোমাকে অনেক ভালো রাখতো? তখন মিলি বলল, সেটা জানি না, তবে তার সাথে যতদিন ছিলাম ততদিন তোমাকে খুব একটা মনে হয়নি আমার। মনে হয়নি বললে ভুল হবে, ও আমাকে তোমার কথা মনে করতে দেয়নি। এর জন্যই হয়তো বা তোমাকে ফোন না দিয়ে থাকতে পেরেছি। তার মানে ওই ছেলেটা যদি তোমার জীবন থেকে চলে না যেত তাহলে আমাকে কখনো ফোন দিতে না, আমার সাথে যোগাযোগ করতে না। তোমার বিচ্ছেদটাই আমার সাথে যোগাযোগ করতে তোমাকে বাধ্য করেছে। হ্যাঁ, এমনটাই ধরে নিতে পারো। আচ্ছা মিলি, বলো তো, আমাদের দুইজনের মাঝে এখন তোমার কাকে বেশি মনে পড়ে? মিলি বলল, তোমাকে মনে পড়ে। ও চলে যাওয়ার পর তোমাকে অনেক মনে হতো। তোমার সাথে অনেকবার যোগাযোগ করতে চেয়েও পারিনি। তোমার নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম, পরে অনেক কষ্ট করে জোগাড় করেছি। আমি মিলিকে বললাম, শুনে ভালো লাগলো। আমি চলে যাওয়ার পর তুমি অনেক ভালো ছিলে। মিলি তখন আমায় বলল, আমার সাথে ব্রেকআপের পর তোমার জীবনে কোনো মেয়ে আসেনি? বললাম, সেটা তো তুমি জানো, এই কারণেই তো আজ আমি নিঃস্ব। যাই হোক, এসব কথা বলে নিজের কষ্টটাকে বাড়াতে চাই না। তোমাকে একটা কঠিন প্রশ্ন করি। তোমার জীবনে 2জন ছেলে এসেছিল, তাই না? আমি আর ওই ছেলেটা,
যাকে পেয়ে তুমি আমাকে ভুলে গিয়েছিলে। তুমি কি বলতে পারবে এই দুইজন মানুষের মধ্যে তুমি কাকে সত্যি সত্যি ভালোবেসেছিলে, মন থেকে নিজের করে চেয়েছিলে? মিলি আমায় বলল, তোমাকে। আমার এখন ওই ছেলেটাকে মনে হয় না, কিন্তু তোমাকে মনে হয়। ওই ছেলেটাকে আমি ভুলে গেলেও তোমাকে ভুলতে পারিনি। আমি মিলিকে বললাম, মিলি, তোমার মন অনেক মিথ্যা বলে, মনকে বোঝাও। এত মিথ্যা বলা ভালো না। সত্যি কি জানো, তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। যদি ভালোবাসতে তাহলে কখনোই দ্বিতীয় কাউকে ভালোবাসতে পারতে না, দ্বিতীয় কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আমাকে ভুলে যেতে না। মিলি আমায় বলল, মানুষ কি একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কারোর সাথে সম্পর্কে জড়ায় না? আমি একটা মেয়ে হয়ে বলছি, তুমি হয়তো জানো না, কত শত মেয়ে নিজের ভালোবাসার মানুষকে ভুলতে না পেরেও পরিবারের কথা চিন্তা করে অন্য একজন মানুষের সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনে জড়িয়ে পড়ে। তারা কি একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কারোর সাথে চিরদিনের জন্য নিজেকে জড়ায়নি? আমি না হয় রিলেশনে জড়িয়েছি, কিন্তু তুমি কি করেছো? তোমার থেকে বয়সে বড় একটা মহিলার সাথে অবৈধ সেক্সুয়াল সম্পর্কে জড়িত হয়েছ। তাহলে বলো, তুমি আমাকে কতটা ভালোবাসতে, যার জন্য এরকম একটা অবৈধ ফিজিক্যাল রিলেশন করতে পেরেছ? আমি মিলিকে বললাম, আমি তোমাকে আমার ভালোবাসায় প্রমাণ দিতে চাই না, কিংবা বিশ্বাসও করাতে চাই না। আমি নির্দোষ। এখানে আমার বাবা মাকে বিশ্বাস করাতে পারিনি, সেখানে তোমাকে বিশ্বাস করিয়ে কি লাভ? এমন না তো যে তোমাকে বিশ্বাস করাতে পারলে সারা দুনিয়ার কাছে আমি আবার আগের মতো বিশুদ্ধ হয়ে যাব। আমার কথা শুনে মিলি ফোনটা রেখে দেয়। কেন এমন করলো জানি না। পরে যখন ফোন দিলাম তখন তার ফোন বন্ধ পেলাম। এখন প্রায় রাত 1টা বাজে। ফুটপাতের মানুষগুলো ঘুমিয়ে গিয়েছে। জনমানব শূন্য স্থানে যেমনটা নীরবতা বিরাজ করে, ঠিক সেই রকমই নিস্তব্ধতা বিরাজ করছে। এখন 2-1টা কুকুর মাঝে মাঝে ঘেউ ঘেউ শব্দ করে উঠছে, ছাড়া আর কোনো শব্দ আমার কানে আসছে না। আমার একটু ভয় হতে লাগলো। এত রাতে একা কখনো এমন অবস্থায় পড়িনি, তাই ভয় হওয়াটা অস্বাভাবিক কিছু না। হঠাৎ করেই দূরের একটা বেঞ্চিতে আমার চোখ আটকে গেল। হলুদ শাড়ি পরা একটা মেয়ে বসে বসে মোবাইল টিপছে। ভয়টা যেন আরো তীব্রতর হতে লাগলো। এত রাতে কোনো মেয়ে তো এখানে থাকার কথা না। তাহলে কি কোনো ভূত পেতনি? পেতনিরা কি হলুদ শাড়ি পরে নাকি সাদা শাড়ি পরে? পেতনি হলে নিশ্চয়ই হলুদ শাড়ি পরতো না। আমি ভয়ে ভয়ে মেয়েটার দিকে এগিয়ে গেলাম। পায়ের দিকে তাকিয়ে বুঝলাম পা মাটির সাথে লাগানো, তার মানে ভূত হওয়ার কোনো চান্স নেই। ভয়টা কিছুটা হলেও কেটে গেল। আমাকে দেখে মেয়েটা দূরে সরে বসলো। একটা মেয়ে এত রাতে একটা ছেলেকে দেখে যতটা ভয় পাওয়ার কথা, মেয়েটা তার বিন্দু পরিমাণ ভয়ও আমাকে দেখে পেল না, বরং খুব সাহস নিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? এত রাতে এখানে কি করছেন? আমি মেয়েটার এমন প্রশ্ন শুনে থমকে গেলাম। আমি তার প্রশ্নের উত্তর না দিয়ে বললাম, আমি তো একটা ছেলে, তাই এত রাতে একা ঘোরাটা খুব কমন বিষয়, কিন্তু আপনি একটা মেয়ে হয়ে এত রাতে এখানে কি করছেন, তাও আবার গায়ে হলুদ শাড়ি? তখন মেয়েটা যা বলল তা শুনে কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেলাম। মেয়েটা বলল, আসলে আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। ওর আসার কথা 12টার সময়, কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেল, এখনো আসলো না। তাই বাধ্য হয়ে বসে আছি। ও আসলেই ওর সাথে চলে যাব। আমি তার ব্যাপারে ক্লিয়ার হওয়ার জন্য বললাম, বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছেন? তখন মেয়েটা কপাল কুঁচকে বলল, এটাও বলতে হবে? কাপড় চোপড় দেখে বুঝতে পারছেন না? বাবা মা জোর করে বিয়ে দিচ্ছিল, তাই যাকে ভালোবাসি তার সাথে পালিয়ে যাওয়ার জন্য বিয়ের আসর থেকে চলে এসেছি। আমি জোরে একটা নিঃশ্বাস ফেলে বললাম, ও, আপনার বয়ফ্রেন্ডকে ফোন করেন, দেখেন কোথায় আছে, তাহলেই তো হয়। তখন মেয়েটা আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, ফোন খোলা থাকলে কি আর এভাবে বসে থাকতাম? সেই কখন থেকে ফোন দিচ্ছি, ফোন বন্ধ দেখাচ্ছে। আমার কথা বাদ দিন, আপনি এত রাতে এখানে কেন? আপনারও কি আমার মতো সেম কেস না? আমি বললাম, না না, এমন কিছু না। তখন মেয়েটা বলল, বলে কেমন কিছু মানে কি? মানে কি জন্য এত রাতে আপনি এখানে এভাবে তোলপাতলপি নিয়ে ঘুরতেছেন? আমি যখন মেয়েটাকে কিছু বলতে যাব, ঠিক তখনই কিছু মানুষ এসে আমাদের দুজনকে ঘিরে ফেলে। একজন 25-26 বছরের যুবক আমার কলার চেপে ধরে। মেয়েটাও প্রচণ্ড ভয় পেতে লাগলো। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন, আর পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।